আগামী ১০০ বছরে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারবে না বললেন জয়নাল আবেদীন। জানাবো যেভাবে গোপন রাখা হয় শেখ হাসিনার বহনকারী বিমান। এদিকে সাবেক রেলমন্ত্রীর বিছানায় বান্ডিল বান্ডিল টাকার ছবি ভাইরাল। এবং সর্বশেষ জানাবো বিদ্যুতের বকেয়া না পেলে যা করতে পারে ভারতীয় সংস্থাগুলো। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আগামী ১০০ বছরেও আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারবে না বললেন জয়নাল আবেদীন। অহংকার করে আওয়ামী লীগের পতন হয়েছে মন্তব্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক বলেছেন, আমি বিশ্বাস করি আগামী ১০০ বছরেও আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারবে না। জয়নাল আবেদীন ফারুক বলেন, আমার দুঃখ লাগে শেখ হাসিনার জন্য, কষ্ট হয়। তিনি প্রায় ১৬ বছর বাংলাদেশের চিফ জাস্টিস থেকে শুরু করে সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে নিজের হাতের মুঠোয় রেখে তছনছ করে দিয়েছেন শুধু আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য। সেই দানব ব্যক্তিটি এখন পলাতক তার কর্মের জন্য। ডক্টর ইউনূসের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, জনপ্রতিনিধির হাতে অবিলম্বে ক্ষমতা হস্তান্তর করার একটি প্রক্রিয়া আপনাকে সৃষ্টি করতে হবে। আপনার সততা, বিশ্বব্যাপী আপনার খ্যাতি কোনোটাই আমরা অস্বীকার করি না। বাংলাদেশের কোনো জনগণ আপনাকে অবিশ্বাস করবে না, কিন্তু একটা জিনিস আপনাকে লক্ষ্য করতে হবে, বাংলাদেশে আপনার মতো ব্যক্তিকেও 14 তলা পর্যন্ত হেঁটে উঠতে হয়েছে। লিফট বন্ধ করে দিয়েছিল শেখ হাসিনা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ মুজিবের কন্যা নয় মন্তব্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, হোসেন মোহাম্মদ এরশাদ যিনি ক্ষমতা দখল করে চোর বাটপার হিসেবে পরিচিত ছিলেন, তিনি যদি পালিয়ে না গিয়ে জেলে গিয়ে আবার 18 থেকে 20টি আসন নিয়ে সংসদে আসতে পারেন, আপনার যদি সেই সততা থাকতো, আপনার অতীতের 16 বছরের কথাগুলো যদি সত্য হতো, আপনার অহংকার যদি সত্য হতো, আপনি পালিয়ে না গিয়ে যদি এদেশে থাকতেন, তাহলে বুঝতাম আপনি শেখ মুজিবের কন্যা। আমি এখন বিশ্বাস করি না আপনি শেখ মুজিবের কন্যা। জয়নাল আবেদীন ফারুক বলেন, আপনাকে মানুষ অবিশ্বাস করেছে, আপনার অতীতের কার্যকলাপ, দুর্নীতি সব এদেশে প্রমাণিত হয়েছে। বাংলাদেশের যদি ভারতের সঙ্গে বন্দি বিনিময় থেকেই থাকে, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তাকে আনেন, তার পরিবার 2-1জনকে গ্রেফতার করেন, যারা অঢেল সম্পত্তির মালিক, যারা বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে চোরমার করে দিয়েছে, তারা সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে, যারা বিচার পক্ষে না এলে হাইকোর্টে ময়লা ফেলেছে, ইজলাসের লাথি মেরেছে, তারা এখনো বাংলাদেশে আপনাকে অস্থিতিশীল করার প্রক্রিয়ায় জড়িত। এদের অবিলম্বে সব পর্যায় থেকে সরানো প্রয়োজন। আমরা আপনার সঙ্গে আছি, থাকবো। তিনি আরো বলেন, ডক্টর ইউনূস সব জঞ্জাল মুক্ত একটি নির্বাচন দেবেন 1991 সালের মতো। সেই নির্বাচনের মাধ্যমে আমার প্রিয় নেতা বাংলাদেশে আসবেন, জনপ্রতিনিধি হবেন, সরকার গঠন করবেন। যেভাবে গোপন রাখা হয় শেখ হাসিনার বহনকারী বিমান। সাধারণ মানুষের বিক্ষোভের মুখে গত 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন ঢাকা থেকে পালিয়ে ভারতে দিল্লিতে যান তিনি। তাকে ভারতে পৌঁছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমান। শেখ হাসিনা পালানোর 1 মাস পর জানা গেল অবস্থান ও যাত্রাপথ গোপন রাখার জন্য তাকে বহনকারী ফ্লাইট AJX1431 বিমানটির ট্রান্সপন্ডার বন্ধ রাখা হয়েছিল। সংবাদ মাধ্যম ডেইলি স্টার জানিয়েছে, হাসিনাকে বহনকারী বিমানটি প্রথমে কলকাতার দিকে যায়, এরপর গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটির দিকে যাত্রা করে। বিমানটি প্রথমে কলকাতার দিকে যায় কারণ এটি দ্রুত বাংলাদেশের আকাশ সীমা ছাড়তে চেয়েছিল। ঢাকা দিল্লির যে আকাশ পথ রয়েছে সেটি দিয়ে গেলে বিমানটিতে রাজশাহীর উপর দিয়ে যেতে হতো। এতে করে বাংলাদেশের আকাশ সীমায় বিমানটিকে আরো কয়েক মিনিট থাকতে হতো। ডেইলি স্টারের প্রতিবেদনে আরো বলা হয়েছে, শেখ হাসিনার সরকারি বাসভবনে বিক্ষোভকারীরা ঢুকে যাওয়ার মাত্র 30 মিনিট আগে বিমানটি একটি প্রশিক্ষণ ফ্লাইট হিসেবে উড্ডয়ন করে। ওই সময়ে এটি ট্রান্সপন্ডার বন্ধ করে দেওয়া হয়। ট্রান্সপন্ডারের মাধ্যমে বিমানের অবস্থান, গন্তব্য, উচ্চতা, গতি এবং স্বয়ংক্রিয় জিও লোকেটরের তথ্য পাওয়া যায়। বিমানটি যখন পশ্চিমবঙ্গের কাছাকাছি পৌঁছায় তখন এটির ট্রান্সপন্ডারটি চালু করা হয়। অপরদিকে বিমানটির জিও লোকেটর চালু করা হয় ঢাকা কলকাতা রুটের BMA-কে ওয়ে পয়েন্ট পৌঁছানোর পর। ভারতীয় কর্তৃপক্ষ বিমানটির কোড নাম্বার দেয় 1431। এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে প্রতিটি বিমানকে 4 সংখ্যার এমন আলাদা একটি কোড দেওয়া হয়। এই কোডটি হাসিনাকে বহনকারী বিমানের ট্রান্সপন্ডারে ম্যানুয়ালি যুক্ত করেন ক্রুরা। যদিও বিমানটি সেকেন্ডারি রাডারে দৃশ্যমান ছিল না, কিন্তু পাইলটরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং কলকাতা অঞ্চলে এয়ার ট্রাফিক কন্ট্রোলারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছিলেন। প্রতিবেদনটিতে আরো বলা হয়েছে, বিমানটিতে 24,000 ফুট উচ্চতায় যাওয়ার অনুমতি দেওয়া হয়।
উড্ডয়নের পর শাহজালাল বিমানবন্দরের ট্রাফিক কন্ট্রোলার হাসিনাকে বহনকারী বিমানের পাইলটকে একটি সতর্কতা বার্তাও পাঠান। এতে বলা হয় একটি বিমান ঢাকার দিকে আসছে এবং এটি তাদের উপর আসছে, আর বিমানটি 26,000 ফুট নিচে নেমে আসছে। ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে তথ্য অনুযায়ী হাসিনার বিমানটি বাংলাদেশের সীমান্ত অতিক্রম করার পরই এটিকে ভারতের পশ্চিমবঙ্গের হাসিমারা ঘাটিতে থাকা দুটি ড্যাসল্ট রাফায়েল যুদ্ধ বিমান এসকোর্ট দেয়। ইন্ডিয়া টুডে আরও জানায়, হাসিনার বিমান ভারত সীমান্ত থেকে 10 কিলোমিটার দূরে থাকা অবস্থায় এটিকে অনুসরণ করা শুরু করে ভারতীয় কর্তৃপক্ষ। সূত্র জানিয়েছে, শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং তাদের সঙ্গে থাকা নিরাপত্তা বাহিনীর কোনো সদস্য ইমিগ্রেশন করেনি। হাসিনার কাছে ওই সময় কূটনৈতিক পাসপোর্ট এবং রেহানার কাছে ব্রিটিশ পাসপোর্ট ছিল। ভারতীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী বাংলাদেশের সময় সন্ধ্যা 6:15 হাসিনাকে বহনকারী বিমানটি হিন্দন ঘাটিতে অবতরণ করে, যা রাজধানী দিল্লি থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত। বিমান হিন্দন ঘাটিতে পৌঁছানোর পর হাসিনাকে উত্তরপ্রদেশে একটি নিরাপদ বাড়িতে নিয়ে যাওয়া হয়। সাবেক রেলমন্ত্রীর বিছানায় বান্ডিল বান্ডিল টাকার ছবি ভাইরাল। কুমিল্লা 11 আসনের সাবেক সংসদ সদস্য সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের বিছানায় টাকার ছড়াছড়ি দেখা গেছে। ছড়িয়ে থাকা বান্ডিল বান্ডিল টাকা নিয়ে তার সন্তানদের খেলা করার একটি ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিকেল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমের ফেসবুক, টুইটার, টিকটক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে ছবিটি ভাইরাল হতে থাকে। তবে ভাইরাল ওই ছবিটি কবেকার সেটি জানা যায়নি। ভাইরাল হওয়া ছবিতে দেখা গেছে মুজিবুল হকের স্ত্রী দাঁড়িয়ে আছেন, খাটের উপর বিছানায় বসে আছে মুজিবুল হকের 3 শিশু সন্তান। সন্তানদের সামনে 500 এবং 1000 টাকার নোটের বেশ কয়েকটি বান্ডিল পড়ে আছে বিছানায়। মুজিবুল হক তার এক সন্তানকে কুলে নিচ্ছিলেন, এক শিশু একটি শপিং ব্যাগে থাকা টাকার বান্ডিল নিয়ে খেলা করছে। মুজিবুল হকের স্ত্রী হনুফা আক্তার দাঁড়িয়ে সে দৃশ্যগুলো দেখছেন। অনেকের ধারণা সাবেক সংসদ সদস্য মুজিবুল হকের কোনো এক সন্তানের জন্মদিনের ছবি এটি। সন্তানদের জন্মদিন উৎসবকে আরো আনন্দিত করতে বান্ডিল বান্ডিল টাকা ছড়িয়ে দেন সন্তানদের সামনে। এ সময় মুজিবুল হকের খুব কাছের কেউ সেই ছবিটি তুলছেন। রাজনৈতিক পট পরিবর্তনের পর ছবিটি সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পালানোর পর গা ঢাকা দেন মুজিবুল হক। বাসে আগুন দিয়ে 8 জন যাত্রী পুড়িয়ে হত্যার ঘটনায় সম্প্রতি বাস মালিক সমিতি তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মুজিবুল হক 66 বছর বয়সে দীর্ঘ কোমার জীবনের ইতি টেনে 2014 সালে 31 অক্টোবর হনুফা আক্তার রিক্তাকে বিয়ে করেন। তিনি 2016 সালের মে মাসে 69 বছর বয়সে প্রথম কন্যা সন্তানের বাবা হন। 2018 সালে 15 মে তার যমজ ছেলে সন্তানের জন্ম হয়। বিদ্যুতের বকেয়া না পেলে যা করতে পারে ভারতীয় সংস্থাগুলো। তীব্র গরমের মধ্যে চলছে লোডশেডিং। গ্রামে লোডশেডিং করে ঢাকাসহ বড় শহর সামাল দেওয়ার কৌশলও কাজে আসছে না। রাজধানীর বিভিন্ন এলাকায় এখন প্রতিদিন গড়ে 2-3 ঘন্টা লোডশেডিং হচ্ছে, আর ঢাকার বাইরে অবস্থা আরো খারাপ। এই অবস্থায় অন্তর্বর্তী সরকারের জন্য বাড়তি উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে পাওনাদার ভারতীয় সংস্থাগুলোর তাগাদা। ভারতের বেসরকারি সংস্থা আদানি পাওয়ার ও আরও কয়েকটি রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ সংস্থার বাংলাদেশের কাছে মোট বকেয়ার পরিমাণ $1 বিলিয়ন বা $100 কোটি ছাড়িয়ে গেছে ইতিমধ্যেই। আর এই অর্থের কিছুটা অন্তত এখনই পরিশোধ না করা গেলে সে দেশে বিদ্যুৎ সরবরাহ আরো বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে শেখ হাসিনার আমলে শেষ দিক থেকে বাংলাদেশের চরম আর্থিক সংকটে ভুগছে, টানা পড়ছে দেশের বৈদেশিক রিজার্ভ বা ডলারের ভাড়ারেও। অথচ এই বকেয়া পরিশোধ করার জন্য অন্তর্বর্তী সরকারকে খুব দ্রুতই অর্থের সংস্থান করতে হবে। ভারতের যে সংস্থাটি বাংলাদেশ থেকে প্রাপ্য অর্থের পরিমাণ সবচেয়ে বেশি, সেই আদানি পাওয়ার ইতিমধ্যে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বরাবরে চিঠি লিখে তাদের পাওনা $80 মিলিয়ন বা $80 কোটি মিটিয়ে দেওয়ার জন্য তার হস্তক্ষেপ চেয়েছে। আদানি পাওয়ার ঝাড়খণ্ডের গোড্ডায় অবস্থিত তাদের যে তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করে থাকে, সেখান থেকে সরবরাহ এর মধ্যে অন্তত 500 মেগাওয়াট কমিয়ে দেওয়া হয়েছে। খুব দ্রুত বকেয়া ম্যাটার নিয়ে কোনো মীমাংসা না হলে এই পরিমাণ আরো বাড়বে অবধারিতভাবে। এনটিপিসি সহ ভারতের আরো বিভিন্ন যেসব রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ সংস্থা বাংলাদেশের কাছে বিপুল অর্থ পাওনা আছে, তারাও 2-3 মাস আগে থেকে বাংলাদেশে বিদ্যুৎ পাঠানোর পরিমাণ কমাতে শুরু করেছে। তবে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো এখনো ঢাকার অন্তর্বর্তী সরকারকে পেমেন্ট চেয়ে আনুষ্ঠানিকভাবে তাগাদা দেয়নি। তারা আশা করছে ভারত সরকারি কূটনৈতিক স্তরে আলোচনা চালিয়ে এই সংকটের একটা সমাধান বের করতে পারবে। আন্তর্জাতিক বাণিজ্যের বিশেষজ্ঞরা বিবিসিকে বলেছেন, এই বিপুল পরিমাণ বকেয়া মেটানোর জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়া না হলে ভারতীয় কোম্পানিগুলো ক্ষতিপূরণ চেয়ে আন্তর্জাতিক সালিসি আদালতের দ্বারস্থ হতে পারে। যদিও সেটা একেবারে শেষ ধাপ, এখনো সেরকম পরিস্থিতি আসেনি বলেই তারা জানাচ্ছে। আন্তর্জাতিক ব্রোকারেজ ফার্ম বার্নস্টাইন ও মনে করছে
পাওনা শোধ করা নিয়ে সমস্যার জেরে কিছু সময়ের জন্য সংস্থাগুলো হয়তো স্বল্পকালীন ভোগান্তি হবে, তবে মধ্যম বা দীর্ঘকালীন ভিত্তিতে বিষয়টি এখনো উদ্বেগজনক মাত্রা নেয়নি। এই পটভূমিতে বুধবার বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খান জানিয়েছে, এই খাতের সংকট মেটানোর জন্য জরুরি ভিত্তিতে বিশ্ব ব্যাংক তাদের $100 কোটি ঋণ দেবে বলে সরকার আশ্বাস পেয়েছে। ধারণা করা হচ্ছে এই অর্থ হাতে পেলে পাওনাদার সংস্থাগুলোর দাবি হয়তো অনেকটাই মেটানো সম্ভব হবে। তবে এই ঋণের টাকা কখন সরকারের হাতে আসতে পারে বা এটা দিয়ে পাওনাদারদের কাকে কতটা কি মেটানো হবে তা নিয়ে কিছুই জানানো হয়নি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।